আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি। আমরা অলরেডি বুয়েট ২৩-২৪ সেশনের কেমিস্ট্রি সেগমেন্টের কোয়েশ্চেন সলভ করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা হায়ার ম্যাথ অংশটা নিয়ে আলোচনা করব এবং বুয়েট ভর্তি পরীক্ষায় ফিজিক্স ও কেমিস্ট্রি থেকে ১৩টি করে প্রশ্ন থাকলেও হায়ার ম্যাথ থেকে কিন্তু থাকে ১৪টি প্রশ্ন, অর্থাৎ একটি কোয়েশ্চেন বেশি থাকে এবং টোটাল ৪০টা প্রশ্ন থাকে রিটেনে ১০ মার্কস করে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে আসা কোয়েশ্চেনটা দেখো। এই নির্ণায়কের সমীকরণটা থেকে আমাদের এই রাশিটার মান বের করতে হবে। তোমরা চাইলে ডিরেক্টলি বিস্তার করতে পারো, বাট সেক্ষেত্রে অনেক বড় হবে এবং ক্লামজি হবে ক্যালকুলেশনগুলো। সো তোমরা অলওয়েজ চেষ্টা করবা নির্ণায়কের যে প্রপার্টিসগুলো আছে সেটাকে কাজে লাগিয়ে ছোট করে নেওয়ার। আমরা দেখো কি করতে পারি, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করে দিব এবং কলাম 2 থেকে কলাম 3 ও বিয়োগ করে দিব। তাহলে কিন্তু কিছু কিছু জায়গায় 0 হয়ে যাবে ভুক্তিগুলো এবং এই যে 1 গুলো বাদ পড়ে যাবে বিয়োগ যে। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করলে এই পুরাটা ইকুয়ালস টু 0। আমরা সাইড নোট দিয়ে দিলাম। কলাম 1 কে আমরা এখন লিখছি কলাম 1 মাইনাস 2 এবং কলাম 2 কে লিখছি কলাম 2 মাইনাস 3, রাইট? এবার চলো আমরা বিস্তার করে দিতে পারি আমাদের রো 1 বরাবর। রো 1 বরাবর বিস্তার করলে আমরা যদি x ভুক্তিটাকে নেই তাহলে দেখো দাঁড়াচ্ছে y ইন্টু 1 প্লাস জেড, অর্থাৎ y প্লাস ওয়াই জেড, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল জেড। এই দেন প্লাস 1 ভুক্তিটাকে নিলে দেখো দাঁড়াচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই জেড মাইনাস 0, অর্থাৎ প্লাস ওয়াই জেডই থাকতেছে, এত ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো আমরা কি দাঁড় করাতে পারি, এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড ইকুয়ালস টু 0। তোমরা একটু লক্ষ্য করলে দেখবা যে আমরা এক্স ওয়াই জেড পদটাকে অপরপক্ষে নিয়ে যদি ওই টার্মটা দিয়ে ভাগ করে দিই তাহলেই কিন্তু আমাদের প্রুফের কাঙ্ক্ষিত যে রাশি 1/x 1/y 1/z এ আমরা চলে যেতে পারবো। দেখো কিরকম, আমি এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স জেড প্লাস ওয়াই জেড কে এই পক্ষে রাখলাম আর ওই পক্ষে নিয়ে গেছি এক্স ওয়াই জেড কে, তাই মাইনাস হয়ে গেল। এবার উভয় পক্ষে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করে দাও, দেখো তো কি দাঁড়ায়। এখানে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলে দাঁড়াচ্ছে 1/z প্লাস এখান থেকে আসতেছে 1/y প্লাস এখান থেকে আসতেছে 1/x এবং ডান পক্ষে থাকতেছে -1। দেখো তো আমাদের এই রাশিটারই মান বের করতে বলছিল না? তাহলে আমরা কি বলতে পারি যে এই রাশিটার মান কিন্তু -1 এবং আমরা এই জন্যই ভাগ করতে পারছি কেন, দেখো এক্স এবং ওয়াই ও জেড এর ভ্যালু কিন্তু শূন্যের সমান না। শূন্য জাতীয় কোনো কিছু দ্বারা কিন্তু ভাগ করা যেত না। দেখো একদম স্ট্রেইট ফরওয়ার্ড একটা ম্যাথ। এটা কিন্তু 3 মিনিট কি 2 মিনিটের মধ্যে সলভ করে ফেলা সম্ভব, যারা অলরেডি নির্ণায়কের প্রপার্টিস ইউজ করে এরকম বিভিন্ন প্রুফ সলভ করা প্র্যাকটিস করছো বাসায়। চলো আমরা পরের কোয়েশ্চেনটায় যাই। দেখো এটা সরলরেখা থেকে আসছে। বলা হয়েছে কোন সরলরেখা অক্ষদ্বয় হতে সমমানের ধনাত্মক অংশ ছেদ করে। তাহলে দেখো ভাইয়া কি করবে, এখানে ফিগারটা একটু আঁকায় নেই যে কিরকম চিন্তা করতে পারি আমরা। দেখো ও উভয় অক্ষ থেকে সমমানের অংশ অর্থাৎ এ এবং এ ছেদ করতেছে, অর্থাৎ এই বিন্দুটা দাঁড়াবে a,0 এবং এই বিন্দু হয়ে যাবে কিন্তু 0,a, রাইট? দেন বলে দিচ্ছে যে মূল বিন্দু হতে এর উপর যে অঙ্কিত লম্ব তার দৈর্ঘ্য আবার 7 একক, রাইট? এবং তা অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশকে মধ্যবিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই যে পয়েন্টটা সেটাও কিন্তু এদের মধ্যবিন্দু। তাহলে দেখো তো আমরা কি বলতে পারি এই পয়েন্টটাকে, মধ্যবিন্দু প্রপার্টি ইউজ করে a/2, a/, এইটাকে যদি বলি a বিন্দু এবং এইটা b বিন্দু, তাহলে আমরা বিসি এবং এসি বের করতে পারি, যেটার দৈর্ঘ্য কিন্তু চলে আসবে ঠিক a/√2 সমান, a/√2 সমান। এবং আমরা জানি এই ওএটা হচ্ছে স্মল এ। তাহলে দেখো তো এই কোণটাকে আলফা ধরে আমরা বের করে ফেলতে পারি না? আমি যদি সাইন আলফার সূত্র লিখি সেটা কি দাঁড়াবে বলতো, লম্ব বাই অতিভুজ। লম্বটা হচ্ছে a/√2 এবং অতিভুজ দেখো a, তাহলে আলফার ভ্যালু এখান থেকে চলে আসবে 45 ডিগ্রি। তাহলে আমরা জানি যে কোনো সরল রেখার উপর যদি আমরা মূল বিন্দু থেকে লম্ব টানি, সেই লম্বের দৈর্ঘ্য জানা থাকে এবং সেই লম্ব যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে, তখন আমাদের সেই সরল রেখার কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ কি দাঁড়ায় বলতো, এরকম না, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। পিটা হচ্ছে মূলবিন্দু হতে অঙ্কিত সেই লম্বের দৈর্ঘ্য। তাহলে এখানে আমি লিখতে পারি এক্স ডিভাইডেড বাই √2, কারণ আলফার ভ্যালু 45, প্লাস ওয়াই ডিভাইডেড বাই √2 ইকুয়ালস টু কিন্তু 7। এখানে তুমি উভয় পক্ষে √2 দ্বারা মাল্টিপ্লাই করে দিলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 7√2। তাহলে আমরা বলতে পারি এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে সরলরেখা, সেটার সমীকরণ একেবারে সরলরেখার একটা রেগুলার টাইপ, যেগুলো আমরা বোর্ড পরীক্ষায় করে থাকি, রাইট? চলো পরের কোয়েশ্চেনটায় যাই। আচ্ছা এই কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। এটা চাইলে খুবই শর্টকাটে একটা ফর্মুলার মাধ্যমে করে ফেলা যায়, বাট ভাইয়া আগে তোমাদের বেসিকটা থেকে করা দেখাবো, তার জন্য আমি একটু বৃত্তটা আঁকাই নি। দেখো এই বৃত্তের কিন্তু কেন্দ্র 0,0 এবং ব্যাসার্ধ 8 একক, তাই আমি কেন্দ্রটা 0,0 মার্ক করলাম এবং যে জ্যায়ের মধ্যবিন্দু -3,3, আমাদের সেই জ্যায়ের সমীকরণ বের করতে হবে না? আমরা জানি বৃত্তের কেন্দ্র হতে জ্যায়ের উপর যদি আমরা লম্ব টানি তাহলে সেই লম্বটা ঠিক মধ্যবিন্দুতেই কিন্তু ছেদ করে, রাইট?
দেখো ভাইয়া বিভিন্ন পয়েন্ট মার্ক করে নিছি। আমরা কিন্তু বিডি এর সমীকরণ ইজিলি বের করে ফেলতে পারি। কিরকম? আমাদের বিডি জ্যার উপর এসি কি লম্ব না? আমরা কিন্তু এসি এর ঢাল জানি। কিরকম সেটা? 3 মাইনাস 0 ডিভাইডেড বাই মাইনাস 3 মাইনাস 0 অর্থাৎ -1। এরা যেহেতু পরস্পর লম্ব, এদের ঢালের গুণফল কিন্তু -1, অর্থাৎ আমি বলতে পারি এম অফ বিডি আসবে +1। আর বিডি রেখার ঢালও জানি, সে একটা বিন্দু দিয়ে যাচ্ছে সেটাও জানি। তাহলে সমীকরণ কি হবে বলতো? y মাইনাস y1 ইকুয়ালস টু ঢাল অর্থাৎ এম অফ বিডি ইন্টু এক্স মাইনাস x1। দেখো সিম্পল একটা সরল রেখার কনসেপ্ট কাজে লাগানো লাগতেছে। তাহলে এখান থেকে লেখা যায় y মাইনাস থ্রি ইকুয়ালস টু 1 ইন্টু এক্স প্লাস 3। সব তুমি এক পক্ষে নিয়ে আসো, তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 6 ইকুয়ালস টু 0। দেখো এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত যে এর সমীকরণ। আর এটা শর্টকাটে করে ফেলা যায় হচ্ছে এরকম একটা ফর্মুলা দিয়ে, যে s1 ইকুয়ালস টু টি। s1 বলতে বোঝায় তোমার জ্যার যে মধ্যবিন্দু তা বৃত্তের সমীকরণে বসায় দাও, এবং টি বলতে বোঝায় ট্রান্সফর্ম। কিরকম? এক্স স্কোয়ারের জায়গায় আমরা বসাবো এক্স ইন্টু x1, ওয়াই স্কোয়ারের জায়গায় বসাবো ওয়াই ইন্টু y1। যদি এক্স থাকতো সেখানে বসাতাম এক্স প্লাস x1/2, যদি ওয়াই থাকতো সেখানে বসাতাম ওয়াই প্লাস y1/2। বাট এখানে এত কিছু লাগতেছে না, আমাদের উপরের দুইটাই কিন্তু লাগতেছে। দেখো আমি কি লিখতে পারি? s1 মানে বৃত্তের সমীকরণে ওই মধ্যবিন্দুটা বসায় দাও, অর্থাৎ লিখা যাবে -3 এর উপরে স্কোয়ার প্লাস 3 এর উপরে স্কোয়ার -64 ইকুয়ালস টু, দেখো ট্রান্সফর্ম, অর্থাৎ এক্স স্কোয়ারের জায়গায় হবে এক্স ইন্টু x1, অর্থাৎ এক্স ইন্টু x1 হচ্ছে -3 প্লাস ওয়াই ইন্টু y1 হচ্ছে +3, আর -64 তো ছিল, যেটা উভয় পাশ থেকে আমরা উইথড্র করে দিতে পারি। সব এক পক্ষে নিয়ে আসো, দেখো কি লেখা যাচ্ছে। তুমি জাস্ট 3 দ্বারা ডিভাইড করে দাও, তাহলেই দেখো দাঁড়াচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 6 ইকুয়ালস টু 0, যেটা আমাদের নর্মাল বেসিক দিয়েও কিন্তু সলভ করে ফেলতে পারছিলাম। সো চাইলে এই ফর্মুলার মাধ্যমে জ্যার মধ্যবিন্দু দেওয়া থাকলে তুমি ডিরেক্টলি বের করে ফেলতে পারো জ্যার সমীকরণ, অথবা নর্মাল আমাদের চিত্র আঁকায় বেসিক দিয়ে তো আমরা করতেই পারি। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেনটায় যাই। আচ্ছা, এরপর দেখো ত্রিকোণমিতি থেকে আমাদের আসা এই টাইপের প্রশ্ন বুয়েটে কিন্তু বিগত প্রত্যেকটা বছরেই আসতেছে ত্রিকোণমিতি থেকে। আমাদের দেখো দুইটা রাশি দেওয়া, যেটার ভ্যালু হচ্ছে জেড দেওয়া। এখান থেকে একটা প্রুফ করতে হবে বা সাইন থিটার ভ্যালু বের করতে হবে, সাইন টুয়াইস থিটার। আমরা ধরতে পারি এত ইকুয়ালস টু জেড, এটা আমাদের 1 নং সমীকরণ। আবার এইটা ইকুয়ালস টু কিন্তু জেড, এবং সেটা 2 নং সমীকরণ। আমাদেরকে সাইন 2 থিটাকে এক্স ওয়াই এবং জেড দ্বারা প্রকাশ করতে হবে। এখানে বুঝাই যাচ্ছে তুমি যদি দুইটা সমীকরণকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে আমাদের প্রুফের দিকে আমরা যেতে পারবো। কিরকম? এই কস থিটা আর সেক থিটা মাল্টিপ্লাই হয়ে 1 হয়ে যাবে, কস আর কোসেক মিলে কস বাই সাইন চলে আসবে, পরে আমরা লসাগু নিতে পারবো। দেখো তাহলে গুণ করে দিলে দাঁড়াচ্ছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইন্টু এক্স সেক থিটা প্লাস ওয়াই কোসেক থিটা ইকুয়ালস টু জেড স্কোয়ার। দেখো এখান থেকে আমরা বেসিক যে গুণের নিয়ম সেটা করি। এক্স কস থিটার সাথে এক্স সেক থিটা গুণ হলে কিন্তু এক্স স্কোয়ার, কেন? কারণ সেক থিটার কস থিটা মিলে কিন্তু 1 হয়ে গেছে। প্লাস এক্স কস থিটার সাথে ওয়াই কোসেক থিটা গুণ হলে হয়ে যাবে এক্স ওয়াই, দেখো উপরে কস আর নিচে সাইন, 1/sin মানেই তো কোসেক গেল। এবার তুমি ওয়াই সাইন থিটা নাও, ওয়াই আর এক্স গুণ হয়ে এক্স ওয়াই, এবং সাইন থিটা বাই হবে কস থিটা, কেন? সেক থিটা মানেই কিন্তু 1/cos থিটা, প্লাস ওয়াই ওয়াই মিলে ওয়াই স্কোয়ার, সাইন আর কোসেকে 1 হয়ে গেল। এত ইকুয়ালস টু জেড স্কোয়ার। দেখো তো তুমি এই সাইন কজের টার্মগুলো ছাড়া বাকি সব অপরপক্ষে পাঠিয়ে দাও। আমরা এক্স ওয়াই কমন নিয়ে দেখো সাইন থিটা কস থিটা লসাগু নিলে উপরে দাঁড়াচ্ছে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, যেটা কিন্তু আমাদের 1, এবং ওই পক্ষে আছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা যারা সাইন টোয়াইস থিটার ফর্মুলা জানি তারা কিন্তু এতক্ষণে ধরে ফেলছি সাইন টোয়াইস থিটা মানে কি 2 সাইন থিটা কস থিটা না? তাহলে আমরা জাস্ট ওই ভগ্নাংশটার হরে একটা 2 নিয়ে আসবো, অর্থাৎ আমরা লিখতে পারি উপরে তো 1 হয়ে গেছে, 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু ওই পক্ষে দেখো জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস এক্স ওয়াই তো ডিভাইড করে দিয়েছিলাম, আর উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করা হয়েছে। তাইলে দেখো নিচেই চলে আসছে সাইন টোয়াইস থিটা। আমি যদি ব্যস্তকরণ করে দিই তাহলে চলে আসে সাইন টোয়াইস থিটা ইকুয়ালস টু 2xy ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো সিম্পল একটা রাশির মান আমাদের বের করতে হবে এইভাবে। ক্লিয়ার? বিগত কয়েক বছরে কিন্তু বুয়েটে এই টাইপ থেকে বিভিন্ন প্রমাণ আসছে। চলো আমরা পরের কোয়েশ্চেনটায় চলে যাই। আচ্ছা, এবার আমাদের ডিফারেন্সিয়েশন থেকে আসা ম্যাথটা লক্ষ্য করো। দেখে মনে হতে পারে ভাইয়া এখানে কি কোনো ধরনের সূত্র আগে অ্যাপ্লাই করে এটাকে একটু সরলীকরণ করে দেন আমি ডিফারেন্সিয়েট করব? তুমি চিন্তা করতে পারো, বাট এখানে দেখো অ্যাকচুয়ালি করা যাচ্ছে না, কারণ এরকম রুট সম্বলিত কোনো সূত্র কিন্তু tan ইনভার্সে নেই। সো ভাইয়া কি করব? ডিরেক্ট ডেরিভেটিভটাই করে দিব। ডিফারেন্সিয়েশন কিন্তু ইজি, আমরা যে কাউকে ইন্টিগ্রেট করতে পারি না, বাট যে কাউকেই কিন্তু ডিফারেন্সিয়েট করা যায়। আমরা কি জানি? tan ইনভার্স সামথিং এর ফর্মুলা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ওই সামথিং এর উপরে হোল স্কয়ার, অর্থাৎ এখানে হয়ে যাবে 16x স্কয়ার
আর নিচে দাঁড়াচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার। এতটুকু কে বুঝতে পারলা? ইনটু চেইন রুল আবার কি হবে বলো তো? পুরোটা কিন্তু x ছিল না, অর্থাৎ ddx অফ, ভাই একবার লিখতেছে একটা লাইন, তোমরা চাইলে এক লাইনেই লিখতে পারতা। এই পুরো রাশিটার আবার চেইন রুলে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে দেখো দাঁড়াচ্ছে কি নিচে? এখানে আমাদের লসাগু যেটা আসে 1 মাইনাস 4x স্কোয়ার, ওটা ভাইয়া উপরে উঠায় দিছি। আর নিচে তাহলে দাঁড়াচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে কিন্তু 1 প্লাস 12x স্কোয়ার থাকলো ইনটু ডেরিভেটিভ অফ এইটা। বলো তো এখানে u বাই v এর ফর্মুলা না? এটা সূত্র আমরা কি জানি? v এর উপরে হোল স্কোয়ার করে দাও, অর্থাৎ এখানে হয়ে যাবে 1 মাইনাস 4x এর স্কোয়ার, উপরে হবে v কে স্থির রাখো এই ইনটু ইউ এর ডিডিএক্স বা ডিফারেন্সিয়েশন, তাহলে হয়ে যাবে সিম্পলি 4 মাইনাস দিয়ে এবার ইউ কে স্থির রাখো, ভি এর ডিফারেন্সিয়েশন, রুট ওভার সামথিং এর ডিফারেন্সিয়েশন কি বলতো? 1/2 রুট ওভার ওই সামথিংটাই না? দেন সেই সামথিংটা তো এক্স না, সেই সামথিংটা আবার 1 মাইনাস 4x স্কোয়ার, অর্থাৎ এখানে ডিডিএক্স অফ 1 মাইনাস 4x স্কোয়ার করতে হবে। যেটা ভাইয়া শুধু শুধু একটা লাইন বাড়াবো না, আমি ডিরেক্ট এখানে করে দিব। দেখো ডিডিএক্স অফ 1 মাইনাস 4x স্কোয়ার দাঁড়াবে 1 কে করলে 0 মাইনাস 4x স্কোয়ারকে করতে গেলে আবার টোয়াইস এক্স হয়ে যাবে, তার সামনে 4 থাকায় মাইনাস 8x। এখান থেকে দেখো আমাদের এই দুইটা টার্ম কিন্তু পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো আমরা এখন সরল করে লিখতে পারি, এই পক্ষে আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 12x স্কোয়ার, এটা থাকলো ইনটু, দেখো তো এই পদে কি দাঁড়াচ্ছে আমার 4 ইনটু রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ার মাইনাস এই পদটা একটু লক্ষ্য করো, এই 2 দ্বারা আমি এই 4 কে কেটে শুধু 2 লিখতে পারি, এবং সেই 2x উপরে 8x এর সাথে গুণ হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস 16x স্কোয়ার, আর নিচে থাকতেছে রুট ওভার অফ 1 মাইনাস 4x এর উপর স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা একটু লসাগু নেই, তাহলে দাঁড়ায় 1 ডিভাইডেড বাই 1 প্লাস 12x স্কোয়ার তো ছিলই, তোমার লসাগুটা আসতেছে রুট ওভার অফ 1 মাইনাস 4x স্কোয়ার। তাহলে উপরে এই রুট সম্বলিত দুইটা টার্ম গুণ হয়ে 1 মাইনাস 4x স্কোয়ার চলে আসে, তাহলে 4 মাইনাস 16x স্কোয়ার প্লাস আরো একটা 16x স্কোয়ার, এই দুটো দেখো ক্যান্সেল আউট কিন্তু হয়ে গেল। সো আলটিমেটলি পুরো সমাধানটা দাঁড়ায় 4 ডিভাইডেড বাই 1 প্লাস 12x স্কোয়ার ইনটু রুট ওভার অফ 1 মাইনাস 4x স্কোয়ার। বাস সিম্পল এতটুকুই, ডিরেক্ট একটা ডিফারেন্সিয়েশন আমাদের করতে দিয়ে দিয়েছে রিটেনে। পারবো? চলো আমরা পরের কোয়েশ্চেনটায় যাই। দেখো ডিফারেন্সিয়েশন থেকে আমাদের আরো একটা কোয়েশ্চেন আসছে, যেহেতু 14টা প্রশ্ন কিন্তু আমাদের চ্যাপ্টার 12টা, সো মাল্টিপল কোয়েশ্চেন কিন্তু আসবেই, রাইট? এখানে দেখো বলা হয়েছে গোলকের আয়তন বৃদ্ধির হার হচ্ছে এত, অর্থাৎ টাইমের রেসপেক্টে যদি আমরা লিখি তাহলে ডিডিটি অফ ভি সেইটার ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া, এবং ব্যাস বলা আছে, পৃষ্ঠতল বৃদ্ধির হার অর্থাৎ ডিডিটি অফ এ সেটা আমাদের বের করতে হবে। তাহলে ভাইয়া দেখা ফর্মুলা দুইটা লিখবই। আমাদের গোলকের আয়তনের ফর্মুলা কি? v ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। তুমি এখান থেকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও তো, তাহলে কি আসবে? ডিডিটি অফ v ইকুয়ালস টু তোমার আর কিউবের 3 সামনে আসে, এই 3 সাথে গুণ হয়ে যায়, অর্থাৎ 4 পাই আর স্কোয়ার হয়ে যাবে ইনটু ডিডিটি অফ আর। এটা ধরো আমাদের 1 নং সমীকরণ। আমি ক্ষেত্রফলের যদি সূত্রটা লিখি গোলকের পৃষ্ঠতলে, সেটা কি 4 পাই আর স্কোয়ার। এটার যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ নাও, ডিডিটি অফ এ ইকুয়ালস টু আসবে 4 দুগুণে 8 পাই ইনটু ডিডিটি অফ আর। এই হলো 2 নাম্বার ইকুয়েশন। তুমি জাস্ট 1 কে 2 দ্বারা ভাগ করে দাও। আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটা আর মিসিং হয়েছিল, ওই দেখো টোয়াইস আর হয়ে যায়, 4 দুগুণে 8 পাই আর থাকবে, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে r/2, রাইট? এখন কোয়েশ্চেনে দেখো আমাদের এই ডিডিটি অফ ভি দেওয়া আছে, বের করতে হবে ডিডিটি অফ এ। তাহলে কি লেখা যায়? ডিডিটি অফ এ ইকুয়ালস টু ডিডিটি অফ ভি ইনটু 2 ডিভাইডেড বাই আর। সো আমরা ভ্যালুগুলো বসাই দিই, 3.54 সেন্টিমিটার কিউব পার সেকেন্ডেই আছে ডিডিটি অফ ভি এর ভ্যালু। সো আমরা আর এর ভ্যালুটাও সেন্টিমিটারেই রাখবো, অর্থাৎ ব্যাস দেওয়া আছে 34, আর হয়ে যাবে কিন্তু 17 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড হবে আমাদের ইউনিট। সো ভ্যালুটা আসতেছে 0.4165 এত সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। আচ্ছা, আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় প্রতি বছরই কিন্তু ইন্টিগ্রেশনের একটা টাইপ আসে এরিয়া বের করা থেকে, রাইট? কোনো বছর এরিয়া ছাড়াও অন্য আরেকটা টাইপ আসতে পারে, বাট এরিয়া থাকবে, এটা মাস্ট। বাট বিগত কয়েক বছরে দেখা যাচ্ছে কি একটু ভিন্ন ধর্মী আসতেছে, বা গ্রাফগুলো সম্পর্কে ভালো আইডিয়া যাদের আছে তারাই শুধু সমাধান করতে পারতেছে। ভাই দেখো ডেসমোস থেকে অ্যাকচুয়ালি স্ক্রিনশটটা নিছি। ভাইয়া এই ক্লাসে তোমাদের এক্সপ্লেন করব না গ্রাফটা কেন এইভাবে হইলো, এটার জন্য আমাদের একটা লং ডিসকাশন লাগবে, বা যে বেসিকগুলো লাগবে সেটা করতে গেলে ক্লাসটা লং হয়ে যাবে। সো ভাইয়া একটা পার্টিকুলার ভিডিও বানাবো ইন্টিগ্রেশনের, এই বিগত বছরে আসা টাইপগুলোর গ্রাফগুলো আমরা কিভাবে সহজে একে ক্যালকুলেশনগুলো করতে পারি বা ম্যাথটা সলভ করতে পারি তার উপর। আজকের ক্লাসে জাস্ট তোমরা গ্রাফগুলো এখান থেকে দেখে নাও, ভাইয়া সলিউশনটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে এখানে তোমরা যে রেড গ্রাফটা দেখতে পাচ্ছ না, সেইটা হচ্ছে আমাদের
ই টু দি পাওয়ার বা এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 1 প্লাস টোয়াইস ওয়াই এর গ্রাফ, আর এই যে ব্লু গ্রাফটা দেখতেছো সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 1 মাইনাস ওয়াই, এই ইকুয়েশনটার গ্রাফ। আর আমরা তো সবাই জানি ওয়াই ইকুয়ালস টু সামথিং মানে হচ্ছে এক্স অক্ষের প্যারালাল লাইন। এই যে ফার্স্ট যে লাইনটা এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু প্লাস 1, আর সেকেন্ড যে গ্রিন লাইনটা এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মাইনাস 2, এক্স অক্ষের প্যারালাল দুটি লাইন। আমাদের ওদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে হবে। ওদের দ্বারা আবদ্ধ এরিয়া দেখো তো কতটুকু। অ্যাকচুয়ালি দেখো এইখান থেকে এই যেতে 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 পুরোটা ফিল আপ হবে, এবং এইখান থেকে এই এতটুকু। So, আমরা এরিয়াটা এখানে ওয়াই অক্ষের উপরে বের করে ট্রাই করবো, তাহলে আমাদের জন্য ইজি হবে। একটু চিন্তা করো তো, আমাদের এই যে সমীকরণটা তার ওয়াই অক্ষের উপর এরিয়া কি এই পুরো অংশটুকু না, তার নিচের ফুল অংশটুকু। বাট আমাদের তো ফুলটা দরকার নাই, সেই ফুল থেকে এতখানি অংশ বাদ দিতে হবে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্ষেত্রফল পাবো, রাইট? এতখানি অংশ কিন্তু আবার আমাদের এই যে রেড গ্রাফটা অর্থাৎ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 1 প্লাস ওয়াই ওর ক্ষেত্রফল, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত যে এরিয়া 1, সরি এটাকে আমি বলতেছি এরিয়া 1 আর এটাকে বলতেছি এরিয়া 2। এই এরিয়া 1 হবে ইন্টিগ্রেশন অফ ওয়াই অক্ষের উপরে এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 1 মাইনাস ওয়াই ওর যে ক্ষেত্রফল, সেখান থেকে মাইনাস হবে এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 1 প্লাস টোয়াইস ওয়াই এর ক্ষেত্রফল। আমরা যেহেতু ওয়াই অক্ষের রেসপেক্টে বের করতেছি তাই ফর্মুলা হবে ইন্টিগ্রেশন অফ এক্স ডিওয়াই, রাইট? সো আমরা এখানে a1 লিখতে পারি এই ইকুয়েশনের x অর্থাৎ ই টু দি পাওয়ার 1 মাইনাস ওয়াই ডিওয়াই, সেখান থেকে মাইনাস করব ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 1 প্লাস টোয়াইস ওয়াই ডিওয়াই। এবং এই ক্ষেত্রে আমাদের লিমিট কত থেকে কত বলো তো? y এর ভ্যালু -2 থেকে এই দেখো 0 পর্যন্ত, অর্থাৎ -2 থেকে 0, এই যে -2 থেকে 0। আর যারা বুঝে ফেলছো a2 তেও একই জিনিস, জাস্ট উল্টা কাজটা করতে হবে। কিরকম? আমরা এই যে ইকুয়েশন তার ক্ষেত্রফল যদি বের করি y এর উপর, সেটা কিন্তু পুরোটা আসবে। আমাদের পুরোটা লাগবে না, পুরোটা থেকে এই যে নিচের অংশটা সেটা বাদ হতে হবে। আর নিচের অংশটা আবার কার এরিয়া বলো তো? ব্লু গ্রাফটা, অর্থাৎ x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 1 মাইনাস ওয়াই। অর্থাৎ আমাদের যদি a2 বের করতে হয় সেটাও একই প্রসিজারেই কি হবে, ইন্টিগ্রেশন অফ, এবার আমরা নিব ই টু দি পাওয়ার 1 প্লাস টোয়াইস ওয়াই, সেটার ডিওয়াই মাইনাস করব ই টু দি পাওয়ার অফ 1 মাইনাস ওয়াই ডিওয়াই। এবং এই ক্ষেত্রে লিমিট দেখো আমরা 0 থেকে y এর ভ্যালু +1 পর্যন্ত যাচ্ছি, অর্থাৎ 0 থেকে +1, 0 থেকে লাস্ট আমরা এই সিম্পল ক্যালকুলেশনটা করে ফেলি। আমরা কিন্তু চাইলে একবারই ইন্টিগ্রেশনটা করতে পারতাম, লিমিটটা -2 থেকে 0 পর্যন্ত, ই টু দি পাওয়ার 1 মাইনাস ওয়াই মাইনাস করবো ই টু দি পাওয়ার অফ 1 প্লাস টোয়াইস ওয়াই ডিওয়াই। আর এক্ষেত্রে এটাও দেখো সিমিলারলি ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 ই টু দি পাওয়ার 1 প্লাস টোয়াইস ওয়াই থেকে মাইনাস যাবে ই টু দি পাওয়ার অফ 1 মাইনাস ওয়াই ডিওয়াই। তোমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করে বসাই দিতে পারো, ভাইয়া তাও তোমাদের করে দেখাচ্ছি। ই টু দি পাওয়ার সামথিং মানে ওই সামথিং, ওয়াই কে করলে কিন্তু -1, সো -1 দ্বারা ডিভাইড হয়ে যাবে। তো এখানে দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার অফ 1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই -1, দেন মাইনাস ই টু দি পাওয়ার অফ 1 প্লাস টোয়াইস ওয়াই ডিভাইডেড বাই 2, আর নিচে দাঁড়াচ্ছে তোমার লিমিট -2 থেকে 0 পর্যন্ত। জাস্ট লিমিটটা বসাই দিবা, করলে যা আসে সেটা। এখান থেকে a2 এর জন্য দাঁড়াবে ই টু দি পাওয়ার অফ 1 প্লাস টোয়াইস ওয়াই ডিভাইডেড বাই চেইন রুলের যে 2 সেটা দ্বারা ভাগ, মাইনাস ই টু দি পাওয়ার অফ 1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই -1 দ্বারা ভাগ। এই লিমিট বসবে 0 থেকে 1 পর্যন্ত, এখান থেকে এরিয়া 2 আসবে। আমাদের কাঙ্ক্ষিত যে এরিয়া সেটা হবে সিম্পলি a1 প্লাস a2 এর সামেশন করে দিলে যা সেটাই। আর এই গ্রাফগুলো কিভাবে আসলো তার জন্য ভাই একটা আলাদা লেকচার প্রিপেয়ার করব, সামনে কিছুদিনের মধ্যেই চলে আসবে। আচ্ছা চলো আমরা পরের ম্যাথটায় যাই। আচ্ছা এরপর দেখো আমরা সেকেন্ড পেপারে চলে আসছি, জটিল সংখ্যা থেকে আসা কোয়েশ্চেন। দুইটা জটিল সংখ্যা দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ বের করতে বলছে। তুমি ওদের আর্গুমেন্ট বের করে দিয়ে মধ্যবর্তী কোণের জন্য কিন্তু সেই আর্গুমেন্টের পার্থক্য নিলেই হয়ে যায়। তাও ভাইয়া চিত্র দিয়ে বিষয়টা তোমাদের রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। দেখো এখানে প্রথম যে সংখ্যাটা z1 সেটাকে কিন্তু আমি এরকমও বলতে পারি যেটা ইকুইভ্যালেন্ট অফ 1, -3, কারণ আমি জটিল সংখ্যাকে আর্গেন ডায়াগ্রামে যদি প্রকাশ করি তাহলে আমাদের এই অক্ষে বাস্তব অক্ষ আর এটা কিন্তু ইমাজিনারি অ্যাক্সিস, তাহলে আমরা বলতে পারি 1, -3। বিন্দুটা কোথায় আছে বলো তো? 1 x ঘরে 1 ঘর, x এর ধনাত্মক দিকে 1 ঘর এবং y এর ঋণাত্মকে 3 ঘর, অর্থাৎ এরকম 1, -3। দেন √3 - 1 এটার ইকুইভ্যালেন্ট নাম্বারটা হবে √3, -1। সো এটা কিরকম হবে আরেকটু সামনে, দেন এইদিকে ধরো -1, √3, -1। তো এদের যদি আমি মডুলাস নির্দেশক রেখাটাকে নেই, এই হলো দুইজনের মডুলাস নির্দেশক রেখা। দেখো তুমি যখন আর্গুমেন্ট বের করবা, এটার অ্যাঙ্গেল এই দিক থেকে আসবে 30 ডিগ্রি এবং এইটার অ্যাঙ্গেল আসবে এই দিক থেকে পুরোটা 60 ডিগ্রি। তাহলে আলটিমেটলি দুইজনের মধ্যবর্তী কোণ কত চলে আসছে বলো তো? 30 ডিগ্রি না? তোমাদের কাঙ্ক্ষিত আনসার কিন্তু আমরা এভাবেই বলে দিতে পারি 30 ডিগ্রি। বা তুমি ফর্মালি করতে চাইলে আর্গুমেন্ট অফ z1 করো, সেটা কি হবে বলো তো? মাইনাস অফ tan ইনভার্স মডিউলাস অফ -√3/1, যেটা কিনা চলে আসবে -π/3 বা -60 ডিগ্রি।
অপরদিকে আর্গুমেন্ট অফ Z2 তুমি করতে গেলে সেটাও আসবে নেগেটিভ অফ, যেহেতু দুইটাই ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান করতেছে তাই ফর্মুলাটা এমন হচ্ছে নেগেটিভ অফ -1/√3, দ্যাট ইজ চলে আসবে নেগেটিভ π/6 বা নেগেটিভ 30 ডিগ্রি। তাহলে দেখো তো দুইজনের মধ্যবর্তী কোণ তুমি তো এখান থেকেও বের করতে পারো, কোণের যে পার্থক্য সেটাও কিন্তু 30 ডিগ্রি। ক্লিয়ার? চলো আমরা পরের কোয়েশ্চেনটাই চলে যাই। আচ্ছা, এরপর দেখো আমাদের বহুপদী থেকে আসা কোয়েশ্চেন। এখানে বাংলা কথাটা একটু ওলটপালট আছে, মেইনলি বোঝাতে চাচ্ছে হলো তোমার এরকম একটা রাশি দেওয়া আছে আর এটা হচ্ছে একটা সমীকরণ। তোমার এই সমীকরণের মূলের সাথে এই রাশির সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে আমরা কি করতে পারি দেখো, ধরলাম মূলদ্বয় হচ্ছে আলফা বিটা, তাহলে কি লেখা যায় বলো তো? আলফা প্লাস বিটা হবে -b/a, এই যে এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, সামনে একটা নেগেটিভ। আর আলফা বিটা মূলদের গুণফল হবে ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এই আর আমরা কি চেষ্টা করব, এই মূলদ্বয়ের কোন একটা সম্পর্ক এই রাশির মধ্যে নিয়ে আসতে। তো দেখো যেটা গিভেন আছে আমি কি লিখতে পারি, উভয় পক্ষে যদি আমরা a কিউব দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের লাভ হবে। কেন? দেখো a কিউব দ্বারা ভাগ করলে চলে আসতেছে b/a হোল কিউব, দেখো তোমার আলফা প্লাস বিটা চলে আসবে, প্লাস এখানে দেখো a কিউবের a স্কোয়ার কেটে গেল, তাহলে শুধু থাকে c/a, দেখো আলফা বিটা চলে আসতেছে, প্লাস এখানে একটা a কেটে গেল, তাহলে থাকে c স্কোয়ার বাই a স্কোয়ার, বা একবারে লেখা যায় c/a হোল স্কোয়ার ইকুয়ালস টু দেখো 9, একটা এ কেটে গেল, আরেকটাকে আমি লিখতে পারি b/a ইন্টু c/a। দেখছো এখন আমি যদি ভ্যালুগুলো বসাই দিই তাহলে দাঁড়াচ্ছে এখানে কিন্তু একটা নেগেটিভ আসবে, নেগেটিভ 3 ইন্টু আলফা প্লাস বিটা হোল কিউব প্লাস 9 ইন্টু আলফা বিটা প্লাস আলফা বিটার উপরে হোল স্কোয়ার বা আলফা স্কোয়ার বিটার স্কোয়ার ইকুয়ালস টু এখানে দেখো একটা নেগেটিভ আসবে 9 ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু আলফা বিটা। দেখো যারা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা জানো তারা কিন্তু বুঝে ফেলার কথা। এইটাকে যদি আমি অপরপক্ষে নিয়ে লিখি তাহলে লেখা যায় 3 কমন নিলে আলফা প্লাস বিটা হোল কিউব বা a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। দেখছো a কিউব প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্ত সেটা কিন্তু চলে আসছে। তাহলে এখান থেকে আমি পরের লাইনে লিখতে পারি 3 ইন্টু আলফা কিউব প্লাস বিটা কিউব বা a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত। এখন সব এক পক্ষে নিয়ে এসে যদি তুমি কমন নাও তাহলেই দেখো মূলদ্বয়ের মধ্যে একটা সম্পর্ক চলে আসতেছে। দেখো তো আমরা এই পদ আর এই পদ থেকে যদি 3 আলফা কমন নেই তাহলে কি লেখা যায় বলতো? 3 আলফা কমন চলে গেলে আলফা স্কোয়ার মাইনাস 3 বিটা, এবং এই পদ আর এই পদ থেকে যদি আবার আমরা মাইনাস বিটা স্কোয়ার কমন নেই তাহলে দেখো এখান থেকে লেখা যাবে প্লাস আলফা স্কোয়ার, আর এখানে মাইনাস 3 ইন্টু আরেকটা বিটা ইকুয়ালস টু 0। দেখো তাহলে আবার কমন চলে আসতেছে, আলফা স্কোয়ার মাইনাস 3 বিটা কমন নিলে থ্রাইস আলফা মাইনাস বিটা স্কোয়ার। তুমি দুইটা রাশি পাচ্ছ ইকুয়ালস টু 0 লেখো। আলফা স্কোয়ার মাইনাস থ্রাইস বিটা ইকুয়ালস টু 0 হলে লেখা যায় আলফা স্কোয়ার ইকুয়ালস টু থ্রাইস বিটা, আবার থ্রাইস আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0 হইলে বিটা স্কোয়ার ইকুয়ালস টু থ্রাইস আলফা। দেখো মূল দ্বয়ের মধ্যে কিন্তু আমি একটা সম্পর্ক নিয়ে আসতে পারলাম, এটাই আমাদের কোয়েশ্চেনে চাইছিল। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা দেখো, বিপরীত ত্রিকোণমিতির এই কোয়েশ্চেনটায় বলা হয়েছে একটা সমকোণী ত্রিভুজের, এটা অ্যাকচুয়ালি অতিভুজ হবে, বুঝছো? অতিভুজটা আর দেওয়া এবং ভূমি আমাদেরকে এক্স দেওয়া আছে, যার মধ্যবর্তী কোণ থিটা এবং এফ অফ থিটা ইকুয়ালস টু আর বাই এক্স। তাহলে দেখো তো একটা সমকোণী ত্রিভুজে আর বলতে বুঝাইছে অতিভুজ, অতিভুজ বাই ভূমিকে আমরা সেক থিটা লিখতে পারি না? তাহলে এখানে অ্যাকচুয়ালি সেক থিটার ভ্যালু বলে দেওয়া আর বাই এক্স, এবং সেক থিটাকে ওর একটা ফাংশন এফ অফ থিটা দিয়ে রিপ্রেজেন্ট করছে। দেন এই যে ইকুয়েশনটা এটা আমাদের সলভ করতে হবে এই ব্যবধিতে। আমি কি লিখতে পারি দেখো, এফ অফ টোয়াইস থিটা মানে কি? আলটিমেটলি সেক টোয়াইস থিটা মাইনাস সেক থিটা এত ইকুয়ালস টু 2। সো আমাদের এই ইকুয়েশনটা সলভ করতে হবে। আমরা চলো কজে নিয়ে যাই, তাহলে সেককে আমি লিখতে পারি 1 বাই কস টোয়াইস থিটা, এখানে 1 বাই কস থিটা ইকুয়ালস টু 2। তুমি লসাগু নিয়ে নাও তাহলে দাঁড়াচ্ছে কস টোয়াইস থিটা ইন্টু কস থিটা, আর উপরে দেখো দাঁড়ায় কস থিটা মাইনাস কস টোয়াইস থিটা এত ইকুয়ালস টু 2। দেখো ফর্মুলা পড়ে যাবে যদি তুমি এই হরটাকে 2 এর সাথে নিয়ে যাও, 2 cos টোয়াইস থিটা ইন্টু কস থিটা। আমরা যদি এটাকে চিন্তা করি 2 cos a cos b, তাহলেই কিন্তু লেখা যায় cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, অর্থাৎ cos a প্লাস b দ্যাট ইজ থ্রাইস থিটা প্লাস a মাইনাস b দ্যাট ইজ শুধু cos থিটা। আর আমাদের বাম পক্ষেও কিন্তু একটা cos থিটা ছিল, এই দুটা ক্যান্সেল আউট হয়ে যাবে পরস্পর। এই তাহলে আমাদের এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আলটিমেটলি দেখো কি দাঁড়ায়, cos থ্রাইস থিটা প্লাস cos টোয়াইস থিটা এত ইকুয়ালস টু 0। তাহলে এখন আবার cos c প্লাস cos d এর ফর্মুলা যেটা দাঁড়াবে 2 cos অফ c প্লাস d বাই 2 দ্যাট ইজ 5 থিটা বাই 2 ইন্টু cos অফ c মাইনাস d বাই 2, অর্থাৎ হয়ে যাবে শুধু থিটা বাই 2 এত ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমাদের দুইটা সমাধান করা যাবে। সো এখান থেকে দেখো আমরা একবার লিখতে পারি cos অফ 5 থিটা বাই 2 ইকুয়ালস টু 0, অর্থাৎ আমরা লিখতে পারি 5 থিটা বাই 2 ইকুয়ালস টু 2n প্লাস 1 পাই বাই 2। কজ আলফা ইকুয়ালস টু 0 হলে আমাদের এই ফর্মুলা লেখা যায়। এখান থেকে দেখো তো থিটার ভ্যালু কি চলে আসতেছে, সিম্পলি টোয়াইস n প্লাস 1
π/5, অর্থাৎ π/5 এর বিজোড় গুণিতক হবে। এবং সেটা দেখো ব্যবধি আমাদের দেওয়া আছে -π থেকে +π পর্যন্ত। আমরা ভ্যালু কি পাচ্ছি দেখো। আমরা n এর মান 0 বসাতে পারি, তাহলে চলে আসবে π/5। আমরা n এর মান 1 বসাতে পারি, তাহলে 3π/5। এবং 2ও বসানো যাচ্ছে, দেখো 2 দুগুণে 4 একে 5, 5/5 অর্থাৎ শুধু পাই। দেখো এখানে ইকুয়াল দেওয়া আছে কিন্তু, সো পাইটাও কাউন্ট করা যাবে। দেন এর বেশি দিলে কিন্তু আমাদের ব্যবধির বাইরে চলে যায়। এবার নেগেটিভ ভ্যালু ট্রাই করি। -1 দিলে দেখো দাঁড়াচ্ছে -π/5, -2 দিলে দাঁড়াচ্ছে -3π/5, আর -3 দিলে হয়ে যায় তো -π। এবার দেখো এখানে -π কিন্তু ইকুয়াল নাই, সো -πটা গ্রহণযোগ্য হবে না। এই 5টা ভ্যালু এখান থেকে আসতেছে। আবার আমাদের এখান থেকে লেখা যায় cos of θ/2 = 0, অর্থাৎ এখান থেকে বলতে পারি θ/2 কিন্তু 2n + 1 π/2। সো এখান থেকেও তোমার থিটা চলে আসে 2n + 1 * π। এখানে শুধু n এর ভ্যালু 0 এর জন্য আমরা ভ্যালু পাবো, n 0 বসালে চলে আসতেছে শুধু পাই। -1 বসালে যে -π আসতো ওটা কিন্তু গ্রহণযোগ্য না। সো আলটিমেটলি আমাদের আনসার টোটাল আসতেছে 6টা, এই 5টা এবং এই একটা। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেনটায় যাই। আচ্ছা, এখানে দেখো আমাদের একটা কণিকের সমীকরণ দেওয়া। এখান থেকে বলছে আদর্শ আকারে প্রকাশ করে নাভিলম্ব বা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করতে। তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি। তুমি x সমৃদ্ধ টার্মগুলো নিয়ে ওর বর্গের সূত্র বানাও। তার জন্য আমি 4 কমন নিলাম। তাহলে দেখো x², এখানে -2x আছে। 2x কে এভাবে লেখা যায় না, 2 × x × 1, তাহলে +1² এটা লেখা যাবে। দেন এখান থেকে -5 কমন নাও, তাহলে দাঁড়াচ্ছে y², এবং এখান থেকে -5 চলে গেলে কিন্তু দাঁড়াচ্ছে 4y। সো 4y কে আমি লিখতে পারি 2 × y × 2, অর্থাৎ এখানে হয়ে যাবে 2² বা 4, বর্গের সূত্র বানাইলাম। তাহলে আলটিমেটলি দেখো আমি লিখে ফেলছি 4 5 -20, এবং এখানে +4 অর্থাৎ -16 লিখে ফেলছি। আমাদের ছিল কিন্তু -36, সো আরো -20 লিখতে হবে =0। তাহলে দেখো কি লেখা যায়, x - 1 হোল স্কয়ার, তার সাথে 4 আছে, -5 × y + 2 হোল স্কয়ার, এত =20। উভয় পক্ষে 20 দ্বারা ডিভাইড করে দাও। তাহলে x - 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 5 y + 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 = 1 দাঁড়াচ্ছে। বলো তো এটা আমাদের একটা অধিবৃত্তের সমীকরণ না? এবং এটা কোন অধিবৃত্তের সমীকরণ বলতো? যার প্রধান অক্ষ বা আর অক্ষ এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্ষেত্রে আমাদের নাভিলম্বের যে সমীকরণ সেটা হবে x = অথবা x - 1 ± ae। এর ভ্যালুটা বের করে ফেলি, √1 + b² হবে এক্ষেত্রে, সেটা কিনা 1 + b² কিন্তু 4 ডিভাইডেড বাই a² 5। সো আলটিমেটলি দাঁড়াচ্ছে 3/√5। সো এখান থেকে আমরা লিখতে পারি x - 1 = a, দেখো হবে √5 ইন্টু এর মান 3/√5। সো আলটিমেটলি আসতেছে x - 1 ± 3। আমরা যদি প্লাস নিয়ে কাজ করি তাহলে একটা উপকেন্দ্রিক লম্ব চলে আসতেছে x - 4 = 0। আর যদি মাইনাস নিয়ে কাজ করি তাহলে আরেকটা উপকেন্দ্রিক লম্ব চলে আসতেছে x + 2 = 0। এই দুটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উপকেন্দ্রিক লম্ব বা নাভিলম্বের সমীকরণ। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেনটায় যাই। আচ্ছা দেখো, স্থিতিবিদ্যা থেকে আমাদের মোমেন্টের অঙ্ক আসছে 23-24 সেশনে। মোমেন্ট যদিও এখন আমাদের সিলেবাসে ডিরেক্টলি নাই, বাট এগুলো আগের সিলেবাসে ছিল, এবং যারা প্রশ্ন ব্যাংক সলভ করছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা, ওয়েট 6-7 হয়তো হুবহু এই টাইপেরই একটা ম্যাথ করে আসছে, জাস্ট এখানে ডাটাগুলো ভিন্ন। দেখো কি বলা আছে, ভূমির উপর খাড়াভাবে দণ্ডায়মান একটি টেলিগ্রাফ থামের সাথে 20 মিটার দীর্ঘ একটি শক্ত দড়ির এক প্রান্ত বাঁধা। তাহলে ভাইয়া যদি এটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি, ধরো এই হলো আমাদের ভূমির উপর থামটা দণ্ডায়মান আছে ঠিক খাড়াভাবে। এই থামের কোনো একটা জায়গায় তুমি দড়ি দিয়ে বেঁধে টানতেছো অপর প্রান্তে, মানে ওই লোকটা দেখো কি করছে, এক প্রান্তে এই 20 মিটার দীর্ঘ দড়ি সংযুক্ত করছে, আর অপর প্রান্ত ধরে টানতেছে, মানে এখান থেকে বল প্রয়োগ করা হচ্ছে, রাইট? এখন লোকটির এই বল দিয়ে টানার উদ্দেশ্যটা কি বলতো? থামটি যাতে উল্টিয়ে যায়, তাই না? তাহলে থামটি এইখানে যুক্ত আছে, থামটা কিন্তু কাইন্ড অফ এইভাবে রোটেট করবে। সে যখন এদিক দিয়ে বল দিয়ে টানতেছে, থামটা এইভাবে গোড়া থেকে খুলে বা গোড়া থেকে উপরে যাবে এবং এইভাবে রোটেট করবে। আমরা এই বিন্দুর সাপেক্ষেই কিন্তু মোমেন্টটা বের করবো। এতটুকু ধরতে পারি কিনা? তো ধরো এই পুরো দড়িটা ছিল হচ্ছে 20 মিটার, আমি এইটাকে ধরতেছি হচ্ছে এক্স, কারণ প্রশ্নে দেখো এটাই চাইছে। থামটির ঠিক কোথায় সে দড়িটা বাঁধলে তার পক্ষে এই থামটিকে উল্টে ফেলা সহজ হবে। সো আমরা ভূমি থেকে ওই উচ্চতাটাই বের করতে চাই, রাইট? ধরো এই অ্যাঙ্গেলটাকে আমি বলতেছি থিটা। তাহলে বলো তো, আমি যদি মোমেন্ট বের করতে চাই, আমার বল কোন দিকে ক্রিয়া করতেছে? আমার বল এই দিকে ক্রিয়া করতেছে। আমাদের ওই ক্রিয়া বিন্দু হতে লম্ব দূরত্ব লাগবে। ধরো আমি এরকম একটা লম্ব টানলাম, এই লম্বটার আমি একটা নাম দিয়ে দিই। আচ্ছা, প্রত্যেকটা বিন্দুর একটা নামকরণ করে ফেলি।
তো এটাকে বলতেছি এ, এইটা বি এবং এইটা সি একটা ত্রিভুজ। আর এই যে লম্ব দূরত্ব আমি বের করছি আমার ক্রিয়া বিন্দুর সাথে, যেই বিন্দুর সাপেক্ষে ঘুরবে সেই ঘূর্ণন বিন্দু হতে বলের যে লম্ব দূরত্ব সেই পর্যন্ত দূরত্বটাকে আমি ডি ধরলাম, মানে বিডি সেটা ধরলাম। তাহলে বলো তো আমরা এক্ষেত্রে মোমেন্ট কি লিখতে পারি? আমাদের ফোর্সটা যদি এফ হয়, সেই এফ ইন্টু এই যে লম্ব দূরত্ব বিডি, সেটাই হবে মোমেন্ট, রাইট? আমি করব কি, এখানে বিডি কে এবি দ্বারা ভাগ করে দিব, তাহলে আবার একটা এবি দ্বারা গুণ করে দিব। কেন করলাম দেখো, এই যে ত্রিভুজ এ বি ডি, এখানে একটু চিন্তা করে দেখো তো, বিডি বাই এবি দ্বারা আসলে কি বোঝায়? বিডি হচ্ছে লম্ব আর এবি হচ্ছে অতিভুজ, তো এটাকে কিন্তু আমরা সাইন থিটা বলতে পারি। এই কারণে দেখো এখানে আমি বসাই দিব এফ সাইন থিটা। আবার দেখো এবি কে আমি ভাঙাতে পারি চাইলে এই বিশের মাধ্যমে। কিরকম? তুমি যদি এখন ত্রিভুজ এবিসি নিয়ে কল্পনা করো, ত্রিভুজ এবিসি হতে দেখো এবি সমান লেখা যায় এসি কস থিটা। তুমি কস থিটার সূত্র লিখলে দেখবে এসি কস থিটা চলে আসতেছে, অর্থাৎ 20 কস থিটা। তাহলে দেখো এখানে আমি বসাতে পারতেছি 20 কস থিটা এবি এর জায়গায়। তাহলে কি চলে আসলো দেখো তো, এখানে তুমি 10 রেখে 10f আর টুয়াইস সাইন থিটা কস থিটাকে লিখে দিতে পারো সাইন 2 থিটা। বলতো তার পক্ষে কখন উল্টানো সহজ হবে এই থামটিকে? যখন তোমার মোমেন্টটা সর্বোচ্চ। So, আমরা এখন এম ম্যাক্স বা মোমেন্ট সর্বোচ্চ হওয়ার জন্য দেখবো সাইন থিটার ভ্যালু কত হবে। এম ম্যাক্স বা মোমেন্ট সর্বোচ্চ হওয়ার জন্য সাইন টোয়াইস থিটা ইকুয়ালস টু 1 হতে হবে, অর্থাৎ থিটার ভ্যালু হতে হবে 45 ডিগ্রি। থিটা হতে হবে 45 ডিগ্রি, তাহলেই তার পক্ষে খুব সহজেই থামটিকে উল্টানো সম্ভব হবে। এন্ড থিটা যদি 45 হয়, তুমি থিটা জেনে গেছো, এখন দেখো তো আমরা এক্সটা বের করতে পারবো না সিম্পলি? আমি আবার ত্রিভুজ এবিসি নিচ্ছি, ত্রিভুজ এবিসি থেকে আমি এখন লিখতেছি সাইন থিটার ফর্মুলা। সাইন থিটা দেখো কি লেখা যায়, বিসি ডিভাইডেড বাই হচ্ছে এসি, যেখানে এসি হচ্ছে আমাদের দড়িটা। এখানে দেখো সাইন 45 ইকুয়ালস টু বিসিটাই আমাদের এক্স, আর দড়ির দৈর্ঘ্য কিন্তু কত, 20 মিটার। সো এখান থেকে এক্স চলে আসতেছে সিম্পলি 10√2 এত মিটার। অর্থাৎ ভূমি থেকে লোকটি যদি দড়িটাকে 10√2 মিটার উচ্চতায় বাঁধে, তাহলেই কিন্তু তার পক্ষে উল্টিয়ে ফেলা সহজ হবে। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার, রাইট? চলো পরের কোয়েশ্চেনটায় যাই। আচ্ছা দেখো, গতিবিদ্যা আমাদের প্রাস থেকে একটা ম্যাথ আসছে। বলা হয়েছে একজন ফুটবলার এত বেগে একটি বলকে কিক করছে, মানে এটা হচ্ছে নিক্ষেপণ বেগটা দেওয়া প্রাসের, এবং বলটা 10 মিটার উঁচু গোলপোস্ট আনুভূমিকভাবে অতিক্রম করে। বলতো একটা প্রাসের গতি কখন আনুভূমিক হয়ে যায়? সে যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, অর্থাৎ সে গোলপোস্টটাকে যখন অতিক্রম করে তখন সে তার নিজের গতিপথের সর্বোচ্চ উচ্চতায় আছে। ভাই যদি চিত্রের মাধ্যমে বিষয়টা দেখাই, তখন দেখো এমন হবে, তুমি বলটাকে কিক মারার পর সেটা এরকম একটা গতিপথ অতিক্রম করে ভূমিতে ফেরত আসতেছে, এবং তার বেগটা দেখো যখন আনুভূমিক হয়েছে তখনই কিন্তু গোলপোস্ট অতিক্রম করছে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট এইচ, এবং কোয়েশ্চেনে কিন্তু এইচ এর ভ্যালু দেওয়া 10 মিটার। তাহলে দেখছো ইনডিরেক্টলি তোমাকে সর্বোচ্চ উচ্চতা দিয়ে দিছে। আমরা সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা কি জানি বলতো? এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টোয়াইস জি। এখান থেকে এইচ এর ভ্যালু দেওয়া আছে 10 ইকুয়ালস টু ইউ স্কোয়ার, দ্যাট ইজ 20 স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2 ইন্টু জি এর ভ্যালু 10 দেওয়া। এখান থেকে দেখো আমরা আলফা সলভ করে ফেলবো, আলফার ভ্যালু চলে আসতেছে 45 ডিগ্রিজ। আমাদের নিক্ষেপণ কোণ ছাড়াও দেখো কি জানতে চাইছে, নিক্ষেপণ বিন্দু হতে, অর্থাৎ এখান থেকে ওই গোল পোস্টের আনুভূমিক দূরত্ব, দ্যাট ইজ ওই সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত যে আনুভূমিক দূরত্ব এক্স বের করতে হবে। বলতো এটাকে আমরা ইনডিরেক্টলি বলতে পারি কিনা যে তোমার যে মোট আনুভূমিক পাল্লা, সেই পাল্লার অর্ধেক দূরত্বটা বের করতে হবে, অর্থাৎ এক্স ইকুয়ালস টু আর বাই 2। আমরা আর এর ফর্মুলা কিন্তু জানি কি, ইউ স্কোয়ার সাইন টোয়াইস আলফা বাই জি, এখানে আরো একটা 2 আছে দেখে টোয়াইস জি, তাহলে দাঁড়াচ্ছে 20 স্কোয়ার ইন্টু সাইন 2 ইন্টু 45, দ্যাট ইজ 90, যার ভ্যালু 1 চলে আসবে। আর নিচে আছে আবার 2 ইন্টু 10 এত মিটার, যেখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি 20 মিটার। দেখছো একটা বেসিক প্রজেক্টালের ম্যাথ আমাদের চলে আসছিল রিটেনে। দেখো গতিবিদ্যা থেকে আরো একটা কোয়েশ্চেন আসছে, এবং এটা 19 এর কনসেপ্ট দিয়ে করা সম্ভব। কি বলা হইলো, এত বেগ ও এত সমতরণে চলমান অ্যাম্বুলেন্স, এটা হচ্ছে অ্যাম্বুলেন্সের ডাটা দেওয়া, যে তার বেগ এটা ছিল এবং ত্বরণ ছিল এটা, অর্থাৎ এটা আদি বেগ দেওয়া এবং এখানে ত্বরণের ভ্যালুটা বলা। সে তার থেকে 100 মিটার সামনে থাকা এত বেগে চলা আরেকটা গাড়িকে অতিক্রম করবে, এর জন্য মোট কত দূরত্ব তাকে অতিক্রম করতে হবে? দেখো এটা কোনো ব্যাপার ভাই, যদি একটু ফিগারটাকে তোমাদের ভিজুয়ালাইজ করাই, আমাদের অ্যাম্বুলেন্স ধরো এইখানে আছে, তার হতে আরো 100 মিটার সামনে আছে হচ্ছে আরেকটা গাড়ি, এবং তার বেগ কত বলতো, 30 মিটার পার সেকেন্ড।
এই সমবেগে চলতেছে সে। আর অ্যাম্বুলেন্সটার আদি বেগ দেওয়া 15 মিটার পার সেকেন্ড এবং তার ত্বরণ কিন্তু 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই অ্যাম্বুলেন্সটা একটা সময় গিয়ে ওই গাড়িটাকে অতিক্রম করবে, তখন ধরো দুইজন ঠিক একই প্লেসে আছে, এই যে ঠিক একই দূরত্বে চলে আসছে, তখন আমাদের বের করতে হবে অ্যাম্বুলেন্স মোট কত দূরত্ব আসছে। ধরো আমি গাড়ি থেকে যে এক্সট্রা দূরত্বটা সেটাকে এক্স বলতেছি, আর অ্যাম্বুলেন্সের দূরত্বটাকে ধরো আমরা এরকম ওয়াই বলতেছি। তাহলে এখান থেকে কি বলা যায় ফিগার থেকে? এক্স আর 100 যোগ করলে ওয়াই কে পাওয়া যাবে বা অ্যাম্বুলেন্সের মোট দূরত্ব পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এক্স এর ভ্যালু হচ্ছে সিম্পলি ভি ইন্টু টি সমবেগ প্লাস 100, আর ওয়াই দেখো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, কারণ সে সমতরণে চলতেছে। আসো ভ্যালুগুলো বসাই দিই। এখানে হবে কি 30t প্লাস 100 ইকুয়ালস টু ইউ এর ভ্যালু 15, সো 15t প্লাস হাফ অর্থাৎ 5/2 টি স্কোয়ার। আমরা যদি এই ইকুয়েশনটাকে দ্বিঘাত সমীকরণ বানায় ফেলি আদর্শ আকারে, এত দেন -15t মাইনাস 100 ইকুয়ালস টু 0। দেখো এখান থেকে আমাদের টাইমের ভ্যালু বের হয়ে যাবে, সেই ভ্যালুটা আসতেছে পজিটিভ ভ্যালুটা 10 সেকেন্ড, অর্থাৎ আমাদের 10 সেকেন্ড পরে কিন্তু ওরা একে অন্যকে ধরে ফেলবে, এরপর অ্যাম্বুলেন্সটা অতিক্রম করে ফেলবে। আর আমাদের দরকার হচ্ছে অ্যাম্বুলেন্স মোট কত দূরত্ব যাচ্ছে, সেটা কি ওয়াই এর সমান। ওয়াই কতটুকু বলতো? ইউ ইন্টু টি। ইউ হচ্ছে আমাদের 15, 15 ইন্টু 10 প্লাস হাফ ইন্টু 5 ইন্টু 10 স্কোয়ার, এই এত মিটার। আমাদের প্রশ্ন দেখো চাইছিলই ওই গাড়িটাকে অতিক্রম করতে অ্যাম্বুলেন্সকেই কত দূরত্ব যেতে হবে। তাহলে অ্যাম্বুলেন্সের দূরত্ব চলে আসতেছে সিম্পলি 400 মিটার। তুমি চাইলে এক্স বের করে সেটার সাথে 100 যোগ করলেও কিন্তু হয়ে যেত। এটা বেসিক আমাদের 9-10 এর একটা ম্যাথ। তাহলে এই ছিল হচ্ছে আমাদের বইয়ের 23-24 সেশনের ম্যাথ সেগমেন্টের সলভ। আশা করি তোমরা প্রত্যেকটা ম্যাথ ধরতে পারছো, এবং দেখা যায় মোস্টলি কিন্তু এখানে রেগুলার টাইপ ছিল। দুই একটা অঙ্ক যেমন মোমেন্টেরটা যাদের করা নাই তাদের হয়তো কঠিন লাগতে পারে, বাট আদারওয়াইজ সবই একদম আমাদের রেগুলার টাইপ থেকেই আসা। সো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।